ভবানীপুর গ্রামের সবার প্রিয় মাস্টার খুড়ো হলেন অবিনাশ মুখুজ্জে। ছোট বড় সবার কাছে তিনি মাস্টার খুড়ো। তার জন্ম থেকে তিনি এখানকার বাসিন্দা। তার জীবনে দীর্ঘ বছর তিনি এই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করে কাটিয়েছেন। তার দুই ছেলে দেশের বাইরে থাকে কাজের সূত্রে। অবিনাশবাবু স্ত্রীর মৃত্যুর বাৎসরিক কাজের পর থেকে আজ 10 বছর হয়ে গেল তার ছেলেরা না বাড়িতে ফেরে, না তার খোঁজ খবর নিতে কোনো চিঠি পাঠায়। হ্যাঁ, তারা যে দায়িত্ববান তার প্রমাণস্বরূপ মাসে মাসে টাকা পাঠায়। যদিও তার কানাকড়িও অবিনাশবাবু তার দরকারে কাজে লাগান না। তার পেনশনের টাকায় তার ও তার মেয়ের পেট চলে। যেই মেয়ের কথা উল্লেখ হল, তার জন্মদাতা পিতা অবিনাশবাবু নন। তার বড় ছেলে যখন 7 বছর ও তার ছোট ছেলে যখন 5 বছর, তখন তিনি একটি ফুটফুটে 3 বছরের মেয়েকে তাদের গ্রামের হাট থেকে কুড়িয়ে পান। তিনি যখন তার কোনো দরকারি কাজ সেরে ফিরছিলেন, তখন হাটের রাতের অন্ধকারে সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পান। সে অঝরে কাঁদছিল, বোধহয় খিদে পেয়েছিল খুব। যাদের কাছে সেই ফুটফুটে নিষ্পাপ শিশুটি অপ্রয়োজনীয় অকাঙ্ক্ষিত, তাদের মধ্যেই কেউ নিশ্চয় মেয়েটিকে ফেলে দিয়ে গেছিল। তিনি সেই সব মানুষদের মনে মনে শত কোটি ধিৎকার জানিয়ে মেয়েটিকে নিজের বাড়ি এনেছিলেন। তার বিশ্বাস ছিল তার স্ত্রী মাধবী দেবী নিশ্চয়ই তাকে আগলে নেবেন। হয়েছিলও তাই। মাধবী দেবী ভগবানকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিয়েছিলেন তার মেয়ের অভাব পূরণ করতে। যখন তিনি শুনেছিলেন তার স্বামীর কাছ থেকে এই ফুটফুটে পদ্মের মতো মিষ্টি মেয়েটিকে কেউ হাটের নর্দমার পাশে ফেলে রেখে গেছিল, তার ভারী কষ্ট হয়। তার মায়াভরা নিষ্পাপ মুখ দেখে বলেছিলেন, হোক না সে পাকের পদ্ম, তবে আজ থেকে সে আমার মেয়ে। তার নাম রেখেছিলেন কোমলিনী। আর তার ডাকনাম হল কুমু। সে মাধবী দেবীকে মা বলে ডাকলেও অবিনাশবাবুকে মাস্টার খুড়োই বলে আসছে আজ অবধি। কারণ সে ছোট থেকেই সবার মুখে শুনেছে অবিনাশবাবুকে মাস্টার খুড়ো বলে ডাকতে, তাই সেও সেইভাবেই ডেকে আসছে। শত বলেও তার পরিবর্তন হয়নি। তবে তারা যতটা তাকে আপন করে নিয়েছিল, তার দুই ছেলে তাকে ততই হিংসা ঘৃণা করত। কোমলিনীর জ্ঞান হওয়ার আগে থেকে তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তাদের আচার ব্যবহারে যে সে একজন আশ্রিতা, সে তাদের আপন কেউ নয়। তাদের বাবা তাকে কুড়িয়ে এনেছে, সে একজন কুড়ানি, এটাই তার আসল পরিচয়। জ্ঞান হবার পর সেটা সে আরও ভালোভাবে বুঝেছিল। তাই সে একজন আশ্রিতা চাকরের মতো থাকার চেষ্টা করত। কোনো আবদার, কোনো আর্জি জানাতো না। যেটুকু সে পেত তাই সে ভগবানের আশীর্বাদ বলে মেনে নিত। বাড়ির সমস্ত কাজ সে করার চেষ্টা করত মাধবী দেবীর হাতে হাতে, তবে তিনি তাকে সেভাবে কিছু করতে দিতেন না। মাধবী দেবীর মৃত্যুর পর কোমলিনী তাদের গ্রামের জমিদার নিরঞ্জন চৌধুরীর বাড়িতে ঝিয়ের কাজ করবে বলে ঠিক করে। ঝিয়ের কাজ শুনে প্রথমে অবিনাশবাবু ভীষণ রেগে যান। তার কথা হলো, তারা দুজন মানুষ, তার পেনশনের টাকায় তাদের ভালো মতো চলে যায়। তার ওর বাড়ি তার কাজ করার দরকার নেই। সে যেটুকু এই বাড়িতে কাজ করে তাই যথেষ্ট। তবে কোমলিনী চেয়েছিল সে নিজে কিছু উপার্জন করবে। সবসময় সে তার মাস্টার খুড়োর থেকে হাত পাততে চায় না। সে জানায় তার রাঙা দিদা তাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। এ কথা যে মিথ্যে নয় তা অবিনাশবাবু জানেন। নিরঞ্জন চৌধুরী মারা গেছেন মাধবী দেবীর মৃত্যুর 5 বছর পর। তার বিধবা রাঙা বউটান, তার এক ছেলে, ছেলের বউ ও তার এক নাতি নিয়েই তার সংসার। তবে শুরু থেকেই তিনি কোমলিনীকে খুব স্নেহ করে নিজের মেয়ের মতো করে। কোমলিনী তার হাতে হাতে পুজোর কাজ করে দিত, তার সাথে অনেক গল্প করত। তিনি তাকে তাদের বাড়ি কাজ করার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই কাজের মধ্যে তাকে কেবল পুজোর কাজই করতে হতো। বাকি কাজগুলো তিনি করতে দিতেন না, তার জন্য অন্য লোক রাখা আছে। এই কাজ করার জন্য কোমলিনীকে তার মাস্টার খুড়োর কাছে অনেক কাকতি মিনতি করতে হয়। শেষ পর্যন্ত তিনি রাজি হন। তবে তার শর্ত ছিল পাশাপাশি তাকে পড়াটাও চালিয়ে যেতে হবে। যেমন সে পড়ে তার মাস্টার খুড়োর কাছে। পড়ার বিষয়ে কোনো অবহেলা তিনি বরদাস্ত করবেন না। যে নিজে একজন মাস্টার মানুষ, তার মেয়ে কিনা নিরক্ষর, তা তিনি মেনে নেবেন না। কোমলিনী খুশির সাথে তার কথায় রাজি হয়। এই সামান্য পুজোর কাজ করার জন্য তার রাঙাদিদা তাকে যে টাকা দেওয়া উচিত তার থেকে বেশি টাকাই দিতেন বেতন হিসেবে। কেন দিতেন তার কারণ কমলিনীর জাঙা। তা হলো তার রাঙাদিদা তাকে খুব ভালোবাসেন। তার রাঙাদিদার বাড়ির লোক, তার মাস্টার খুড়ো,
ও তার পিয়ন গাদু আছে এই গোটা পৃথিবীতে, যারা তাকে কমলিনী বলে ডাকে, তাকে ভালোবাসে। বাকি গ্রামের সবার কাছে সে কুড়ানি। অবিনাশবাবুর বেশ কয়েক মাস ধরে শরীর সুস্থ থাকছে না, বুকের ব্যথাটা বেড়েছে। তাই এই বিষয়ে কমলিনী তার রাঙাদিদাকে জানায়। তিনি বলেন তার কর্তামশাই নিরঞ্জন চৌধুরীর কোনো এক বন্ধুর ছেলে থাকে কলকাতায়, সে নাকি বড় ডাক্তার। তিনি তার ঠিকানা তার ছেলের থেকে জেনে নেন। কমলিনীকে বলেন সেই ঠিকানায় অবিনাশবাবুর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে চিঠি লিখতে। সেই ডাক্তার নাকি খুব ভালো মানুষ, সে নিশ্চয়ই সাহায্য করবে এই ব্যাপারে। কমলিনী তার রাঙ্গাদিদার কথা মতো চিঠি লিখেছিল ডাক্তার বীরেন্দ্রনাথ বসুকে, কিন্তু চিঠি প্রেরকের স্থানে নিজের নাম দেয় না, শুধু গ্রামের ঠিকানা লিখে দেয়। তার পিয়ন দাদু এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় একজন কুড়ানির কোনো পরিচয় হয় না এবং সে কোনো পরিচয় দিতে চায় না। আর এই চিঠির উত্তরে যদি কোনো চিঠি আসে, তবে যেন সেই চিঠি রাঙাদিদার বাড়ি দিয়ে আসে, তার রাঙাদিদার হাতে। কোনোভাবেই যেন তার মাস্টার খুড়োর কাছে না যায় সেই চিঠি। তিনি জানলেন রাগ করবেন, তার অসুস্থতার জন্য এসব বাড়াবাড়ি করার জন্য কুড়ানিকে বারণ করে দেবেন। তার পিয়ন দাদু তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তার যেন খুব ভালো হয়। সে এতটা ভাবে তার মাস্টার খুড়োর জন্য। এমনকি গ্রামের লোক যতই তাকে কুড়ানি বলে হেলাছোদ্দা করুক, সে সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। তিনি তার হাত থেকে চিঠিটি নিয়ে তাকে আশ্বাস দেয় যে যথাস্থানে তার চিঠি পৌঁছে যাবে। তারপর থেকে আরও ৪-৫টি চিঠি সে সেই ঠিকানায় পাঠায়, তবে কোনো উত্তর আসে না। সে বারবার তার পিয়ন দাদুকে জিজ্ঞাসা করে তার উদ্দেশ্যে কোনো চিঠি এসেছে কিনা, কিন্তু প্রতিবার সে নিরাশ হয়। একসময় যখন সে আশা ছেড়ে দেয়, তার কিছুদিনের মধ্যে তার চিঠির জবাব আসে। কিন্তু সেই যাকে চিঠি পাঠিয়েছিল তার নাম করে যে অন্য কেউ তার চিঠির উত্তর পাঠিয়েছে তা কমলিনী জানে না। কলকাতার ৬ কাঠা জমির উপরে বীরেন্দ্রনাথের বাড়ি। সেখানে ২টি বড় বাড়ি। বীরেন্দ্রনাথের বাবা মা থাকেন অন্য শহরে। বীরেন্দ্রনাথের আরেকটি বাড়িতে থাকে তার প্রাণীর চেয়ে প্রিয় বন্ধু নির্মাল্য ব্যানার্জি। নির্মাল্য আগে এই বাড়িটিতে ভাড়া থাকত, পরে সেই বাড়িটিকে তার বন্ধুর কাছ থেকে কিনে নেয়। তাতে তার বন্ধু বীরেন্দ্রনাথ খুব খুশি হয় ও তার বাবা মা খুব খুশি হন। তার ছেলে বীরেন্দ্রনাথ একা একা থাকে সেখানে তার ডাক্তারির জন্য। তার সাথে এখন তার ডাক্তার বন্ধুও তাদের ওখানে পাকাপাকিভাবে থাকছে। তাতে তারা স্বস্তি পান। তারা নির্মাল্যকে খুব স্নেহ করেন, নিজের ছেলের মতো ভালোবাসেন। বাপ মা মরা নির্মাল্য স্বভাবে আচার ব্যবহারে খুব ভালো, ভদ্র, বড়দের খুব সম্মান করে, অতিশয় শান্ত, দয়ালু প্রকৃতির। নির্মাল্যর একাকিত্ব জীবনে নিজের বলতে আছে কেবল তার এক দাদা ও বৌদি। নির্মাল্যর এই দাদা হলেন তার মায়ের বান্ধবীর ছেলে। ছোট থেকেই তাকে নিজের ছোট ভাইয়ের চোখেই দেখেন। তার জীবনের অনেক দুঃসময়ে তারই দাদা ও তার বন্ধু বীরেন্দ্রনাথ পাশে ছিল। এখন আপনজনের তালিকায় যোগ হয়েছে তার বৌঠান। নির্মাল্য তার দাদা ও বৌঠানকে নিজের বাবা মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করে। বেশ কয়েকদিনের জন্য বীরেন্দ্রনাথ শহরের বাইরে গেছে তার ডাক্তারির কাজের সূত্রে। নির্মাল্যকেও এভাবে মাঝে মাঝে যেতে হয়। তার বন্ধু বীরেন যখন বাড়িতে নেই, তখন তার নামে বেশ কয়েকটি চিঠি আসে। যদিও কারোর অবর্তমানে কারোর চিঠি খুলে পড়তে নেই, এটাই সহবত। কিন্তু নির্মাল্য যখন দেখল একই ঠিকানা থেকে বারবার ৪-৫টি চিঠি আসছে, তখন সে সেটি খুলে দেখবে ঠিক করল, যদি বীরেনের কোনো আত্মীয় বা দরকারি কোনো চিঠি হয়ে থাকে। বীরেনের ফিরতে এখনও ঢের সময় বাকি। কোনো দরকারি তথ্য যদি বীরেনের জানা জরুরি হয়ে থাকে, তাহলে সে চিঠি লিখে সেই সম্বন্ধে জানিয়ে দেবে। আর যদি সেটি না হয়, তাহলে বীরেন আসলে তাকে এই বিষয় জানিয়ে দেবে। তাদের পেশায় অনেক মানুষ সাহায্যের জন্য তাদের চিঠি পাঠায়। এমন অনেক সময় হয়েছে নির্মাল্য বাড়িতে নেই। নির্মাল্যর কাছে সাহায্যের জন্য কেন মানুষ চিঠি পাঠালে বীরেন তার হয়ে সেই চিঠির উত্তরের মাধ্যমে তাদের সাহায্য করে ওষুধপত্র পাঠিয়ে দিয়েছে। নির্মাল্য সবকটি চিঠিগুলো নিয়ে দেখল, চিঠিগুলি যে পাঠিয়েছে সে ভারী অদ্ভুত গোছের মানুষ। কারণ কোনোটাতেই তার নাম উল্লেখ করা নেই, খামে শুধু গ্রামের নাম ভবানীপুর। নীল অর্থাৎ নির্মাল্য প্রথম চিঠিটি পড়ে দেখল একজন তার বাবার অসুস্থতার কথা জানিয়ে চিঠি লিখেছে। তার লেখা প্রত্যেকটা শব্দে তার বাবার প্রতি চিন্তা, তার অসীম ভালোবাসা প্রকাশ পাচ্ছে। সে যে যথেষ্ট উচ্চশিক্ষিত তা তার সুনিপুণ বাংলা লেখার শব্দ নির্বাচনে তা স্পষ্ট।
তার সুন্দর হাতের লেখা পড়তে পড়তে মনে হচ্ছে কেউ তার সামনে বসে তার বাবার সুস্থতার জন্য কাকুতি মিনতি করছে। পরের চিঠিগুলি পড়ে সে দেখল সেই অপরিচিত ব্যক্তিটির ভারী অভিমান হয়েছে। এতগুলো চিঠি পাঠানোর পরেও যখন কোনো উত্তর আসেনি, তখন স্বাভাবিক ওপর প্রান্তের ব্যক্তিটি অভিমান করবে। সে তার লেখার মাধ্যমে অভিমান ফুটিয়ে তুলেছে। তার বন্ধু বীরেন্দ্রনাথের কাছ থেকে যে সাহায্যের আশা সে করেছিল, সেটি যে ধীরে ধীরে বিলুপ্তির পথে, তার লেখায় সে বুঝিয়ে দিয়েছে। তবে নির্মাল্যর তার বাবার অসুস্থতায় খারাপ লাগলেও একটা জিনিস ভেবে তার ভীষণ হাসি পাচ্ছে। সেটা হলো এই ব্যক্তিটি তার বন্ধু বীরেনকে দেখেনি কোনোদিন, সেটা তার লেখা পড়ে বোঝা গেছে। তবুও একজন অচেনা ডাক্তারের প্রতি এত অভিমান! তার অভিমানী লেখা পড়ে সে যে একটি অল্পবয়সী মেয়ে, সেটা নির্মাল্য আন্দাজ করেছে। তার এই আন্দাজকে সত্যি প্রমাণ করল পরের চিঠিখানি। সেখানেও পুরো চিঠি জুড়ে একই রকম অভিমান, শুধু শেষে তার সম্পর্কে শুধু এইটুকু লেখা, সে তার বাবা মার একটি মাত্র মেয়ে, তার দাদারা থেকেও নেই, তাই সে যদি পারে সাহায্য করতে খুব ভালো হয়। এই চিঠির উত্তর না আসলে সে যে আর চিঠি পাঠিয়ে বিব্রত করবে না, সেটাও সে লিখে ক্ষমা চেয়ে নিয়েছে। নির্মাল্য সেই চিঠির উত্তর লিখে পাঠায় বীরেনের হয়ে। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুস্থ রাখা যাবে সেটাও জানায় সেই চিঠিতে। কিছু ওষুধ লিখে পাঠায় যেটা সম্ভবত তাদের গ্রামে পাওয়া যাবে, আর কিছু ওষুধ সে কিনে পাঠিয়ে দেয়। এই চিকিৎসায় তার বাবা কতটা কি সুস্থ হয়েছে সে যেন জানায়, আর কোনো অসুবিধে হলে তাকে জানাতে বলে, সে অবশ্যই সাহায্য করবে। কোমলিনী চিঠিটি পড়ে খুশি হয়। ডাক্তারটিকে সে যতটা নির্দয় ভেবেছিল ততটা সে নয়, বরং বেশ দয়ালু, যেমনটা তার রাঙাদিদা বলেছিল। না হলে সে কি আর তার মাস্টার খুড়োর জন্য এত ওষুধ কিনে পাঠায়? তার সাথে কত ঘরোয়া পদ্ধতি বলে দিয়েছে। না, তিনি সত্যি ভালো, হয়তো কাজে ব্যস্ত ছিল, তাই তার চিঠির উত্তর তাড়াতাড়ি পাঠাতে পারেনি। আর সে তাকে কত কিছুই না বলেছে। ছি ছি ছি, যদি তার মাস্টার খুড়ো জানতে পারে যে সে এক অচেনা অজানা ব্যক্তিকে এসব বলেছে, দিত তার কান মোলে ছোটবেলার মতো। সে মনে মনে ঠিক করল তাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেবে তার দুর্ব্যবহারের জন্য। যেমন ভাবা তেমন কাজ, সে চিঠি লিখে পাঠায়। এইভাবে তাদের একে অপরকে চিঠি পাঠানো শুরু হয়। কখন যে এভাবে তারা বন্ধুর থেকে বেশি একে অপরের অভ্যাসে পরিণত হয়ে যায়, তারা নিজেও জানে না। বীরেন্দ্রনাথ ফিরলে নির্মাল্য তার কাছ থেকে কোনো কিছু গোপন করে না, তাকে সব কিছু জানায়। সব শুনে বীরেন খুব খুশি হয়। তার বন্ধু দীর্ঘকাল এভাবে একা একা থেকে এসেছে, এবার সত্যিই যদি তার জীবনে কেউ আসে, আর সেটা তার নামের মাধ্যমে, তবে তার চেয়ে খুশি কেউ হবে না। বীরেনও তাদেরই হাসপাতালে একজনকে ভালোবাসে, সেও তাকে ভালোবাসে, তাই সে জানে ভালোবাসার মর্ম। তাদের সম্পর্ক বহুদিনের, সেটা নির্মাল্যও জানে। এটা আমাদের সবার ক্ষেত্রেই একই। আমরা আমাদের মনের মানুষের কথা সবার আগে আমাদের প্রিয় বন্ধুকেই জানাই। বীরেন্দ্রনাথ নির্মাল্যর কাঁধ চাপড়ে হেসে বলে, তাহলে বন্ধু, আমি কিন্তু আজ থেকে শুধু তোমার বন্ধু নই, তোমাদের ঘটকও, মনে রেখো। আর এই খুশিতে এই ঘটকের কিন্তু পেট পুজো করানো চাই। নির্মাল্য এক প্রকার দ্বিধা নিয়েই কথাগুলো বলেছিল তার বন্ধুকে। সে কি বলবে তাই ভেবে কিঞ্চিত চিন্তায় ছিল, কিন্তু তার সম্মতিসূচক কথায় সেই চিন্তাটুকুও মিলিয়ে গেল খুশিতে। নিশ্চয়ই, বৌঠান আজ আসলে তার হাতের বিশেষ রান্না আপনার পাওনা থাকবে ঘটক মশাই। বাহ, সাধু সাধু। দুজনেই হেসে ওঠে, আর এভাবেই তাদের চিঠি লেখালেখি চলতে থাকে।